ওকে, রেকর্ডিং অন করছে। ওকে, দেখো একদম লেফট, সরি, এখন যদি আমাদের বস্তুটা আমরা গত প্রথম ক্লাসে যেটা করছিলাম ই সমান ই এর মান বা স্ট্রেস সিস্টেম ডায়াগ্রাম, ওখানে বস্তুটা সব জায়গায় কি আমার ডায়ামিটার একই ছিল। তো যখন ইলংগেশন হচ্ছে, যখন এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করছি, বস্তুর সকল বিন্দু থেকে একই পরিমাণ স্ট্রেস ছিল। যেহেতু ক্রস সেকশনাল এরিয়া এই সকল সেকশনে কি, যেহেতু টান যে এফ বা পি এটা হচ্ছে কি ফিক্সড, এবং ক্রস সেকশনাল এরিয়া যদি এফ ফিক্সড হইতো তাহলে কি একই স্ট্রেস হইতো, তাহলে একই ভাবে ইলংগেশন হইতো। এখন দেখা যায় এই কনিক্যাল, এই যে শেপটা, এই কনিক্যাল শেপে দেখা যাচ্ছে বস্তুর বস্তুর এক এক প্রান্তে যেখানে ডায়ামিটার কম সেখানে কি ক্রস সেকশনাল এরিয়াও কম। তো ক্রস সেকশনাল এরিয়া কম হওয়ার ফলে হচ্ছে কি, যে যেখানে চিকন বা থিক অংশ, সরি থিন অংশের দিকে আমার হচ্ছে কি ইলংগেশনটা বেশি হবে, আবার যেখানে মোটা সেখানে হচ্ছে কি স্ট্রেস কম হবে, স্ট্রেস কম হলে কি করসপন্ডিং স্ট্রেনও কম হবে। তো এইটার জন্য আমাদের এই ব্যাপারটা হচ্ছে কি, এবং এই যে ডায়ামিটারের ভেরিয়েশনটা এটা হচ্ছে পুরোটাই আছে, অর্থাৎ এক এক জায়গায় এক এক ডায়ামিটার। সো আমাদের যদি অঙ্ক করতে যাই তাহলে কি আমাদের এক্সিস্টিং যে সূত্র আছে del L সমান PL বাই AE, এই ইকুয়েশনে বসাইতে গেলে আমাদের দেখা যায় যে এর যে ভ্যালুটা এটা আমরা কোনটা বসাবো, তাই না? এর ভ্যালু হচ্ছে কি এখানে ভেরিয়েবল, তো ক্রস সেকশনাল এরিয়া এ যেটা এটা হচ্ছে ভেরিয়েবল। সো এই কারণে আমাদের এখানে করা হয়েছে যে আমরা যে কোনো একটা সেকশন নিছি, লেফট সাইড থেকে আমরা x দূরত্বে একটা সেকশন নিছি, এবং যে সেকশনটা নিছি সেই সেকশনের থিকনেস হচ্ছে dx। dx খুবই অল্প একটা ছোট একটা ভ্যালু, আমরা ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যখন দিচ্ছি dx হচ্ছে কি খুবই ছোট একটা ভ্যালু। এই dx লেন্থের ম্যাটেরিয়ালসের dx লেন্থে কি আমাদের ডায়ামিটারটাকে কনস্ট্যান্ট ধরতে পারে, যেহেতু কি এখানে লেন্থই ছোট, এখানে ভেরিয়েশনটা খুবই কম। এই কারণে আসলে ইন্টিগ্রেশনটা না হয়, যেহেতু ছোট অংশ নিছি তো এখানে ভেরিয়েশনটাও কি আমার কম হবে। এই যে অংশ x দূরত্বে, লেফট সাপোর্ট থেকে x দূরত্বে আমরা এখন ডায়ামিটার কত বের করব। এখন যদি তোমরা দেখো এই যে অংশটা, এটা তো পুরো অংশে আছে না, স্মল ডিটা মার্ক করা অংশটা দেখা যাচ্ছে, যে মার্ক করা যে অংশটা এটা হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড, এই ডিটা কি সব জায়গায় আছে। তাহলে রাইট সাইডে যে বাকি অংশের মান কত বলো তো? রাইট সাইডের যে বাকি অংশ, তাহলে উপরে নিচে দুটো অংশ বাকি আছে না? উপরে একটা অংশ আর নিচে একটা অংশ একটা বাকি আছে। লেফট সাইড থেকে এই দুটো অংশ বেশি না? তো রাইট সাইডের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল ডি আর লেফট সাইডে হচ্ছে স্মল ডি। তাহলে রাইট সাইডের উপরে আর নিচের অংশটা হচ্ছে কত? ডি মাইনাস ডি। উপরের আর নিচের অংশটা মিলে হবে কত? অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা মিলে হবে কত? এই দুইটা মিলে হচ্ছে ডি মাইনাস ডি। সো যেহেতু একটা সিমেট্রিক বস্তু, তাহলে উপরের অংশটা হচ্ছে কি ডি মাইনাস ডি বাই 2 এবং নিচেরটাও কত? ডি মাইনাস ডি বাই 2। বুঝা গেছে এই জায়গাটা? জি স্যার। স্বাভাবিক মনে করো যদি আমাদের লেফট সাপোর্টটা 10 ইঞ্চি হয়ে থাকে, লেফট সাইডে 10 ইঞ্চি হয়ে থাকে এবং রাইট সাইডে 30 ইঞ্চি হয়ে থাকে, তাহলে কত ইঞ্চি বেশি? 20 ইঞ্চি বেশি। এটাই রাখি যে একটা থেকে একটা বিয়োগ করলে কি কতটুকু বেশি এটা বের করলাম। তারপরে এটা যেহেতু সিমেট্রিক, উপরে যতটুকু নিচে অতটুকু। ওকে, নেক্সট তাহলে আমরা d - d বাই 2 পেয়ে গেলাম। সো দেখো, এবং এটা যদি ফ্রন্ট ভিউ, যেটা লেফট এই চিত্র, যেটা ফ্রন্ট ভিউ চিত্র থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল গঠন করতে, এই নিচে একটা কি ট্রায়াঙ্গেল অ্যাজিউম করে নিতে পারি, এবং এই ট্রায়াঙ্গেলে আমাদের দরকার হচ্ছে কি, আমাদের আলটিমেট দরকার হচ্ছে লেফট সাপোর্ট থেকে x দূরত্বে ডায়ামিটার কত। লেফট সাপোর্ট থেকে x দূরত্বে ডায়ামিটার কত, এটা বের করার জন্য হচ্ছে আমাদের এই অংশের থেকে এই যে অংশটুকু, এই অংশটা আমরা y ধরে নিতে, এই অংশটা আমরা y ধরে নিছি। ওকে, এই যে y, এই y এর ভ্যালু বের করতে হলে আমরা এই ট্রায়াঙ্গেলটা
ইউজ করতেছি। এই ট্রায়াঙ্গেলে দেখো একদম বাম পাশে হচ্ছে কত 0 এবং x দূরত্বে অর্ডিনেট হচ্ছে y, এবং যদি পুরো লেন্থ l নেই তাহলে অর্ডিনেট হচ্ছে d - d/2। সো এটা থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলাম। সিমিলার ট্রায়াঙ্গেল বা আমরা যদি স্লোপ ধরি যে tan থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, যেহেতু এটা একই থিটা, ছোট ত্রিভুজ বা বড় ত্রিভুজ যেটাই নেই একই ভ্যালু আসবে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তো ছোট ত্রিভুজের জন্য লম্ব বাই ভূমি হচ্ছে y/x, আর বড় ত্রিভুজের জন্য লম্ব বাই ভূমি হচ্ছে d - d/2/l, যেহেতু এটা ভূমি হচ্ছে l। তো এই জায়গা থেকে আমরা y এর ভ্যালু পাচ্ছি d - d/2l * x। এটাই যেহেতু y এর ভ্যালু পাইছি, এখন তাহলে আলটিমেটলি x দূরত্বে ডায়ামিটার কত হবে? x দূরত্বে ডায়ামিটারটা যদি di দিয়ে প্রকাশ করি, তাহলে x দূরত্বে ডায়ামিটারটা হবে দুইটা y আর একটা স্মল d এর যোগফল, তাই না? অর্থাৎ d + 2y। d + 2y যদি করি আমরা, তো y এর ভ্যালু বসাই দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি x দূরত্বের ডায়ামিটার, এটা হচ্ছে x এর মান। এই ডায়ামিটার দেখো x বাদে বাকি সবগুলোই কি কনস্ট্যান্ট, অর্থাৎ এই ডায়ামিটারটা x এর ভ্যালু যদি ভেরি করি আমাদের ডায়ামিটারটা ভেরি হবে, তাই না? x এর যখন ভ্যালু 0 তখন কত আসবে ডায়ামিটার বলো তো? চিত্র থেকে বলো, x এর মান যখন x এর ভ্যালু যখন 0 তখন ডায়ামিটার কি স্মল d আসার কথা না? জি স্যার। যেহেতু এবং বসাও, x এর ভ্যালু 0 বসালে কি স্মল d আসে? x এর ভ্যালু 0 বসালে কি ডান পাশে প্লাসের পরের অংশটা 0 হয়ে যায়, সামথিং ইনটু 0, সো স্মল d আসে। আর x এর ভ্যালু l বসাও, l বসালেও কি দেখো x এর জায়গায় l বসাও, তাহলে l কাটা যাবে, d স্মল d প্লাস ক্যাপিটাল D মাইনাস স্মল d, আলটিমেটলি কি ক্যাপিটাল D থাকে। তো এই জায়গায় আমরা একটা নিজেরা x এর ভ্যালুটা চেক করে আমরা দেখতে পারি যে আমাদের আসলে ভিতরে কোনো ভুল করছি কিনা। ওকে, যেহেতু x এর ভ্যালু 0 আর l বসে এটা স্যাটিসফাই করছে ইকুয়েশনটা, সো আমরা এখানে আশা করি আর ভুল করিনি। ওকে হাসিবুল, ক্লিয়ার হইছো? ইয়েস স্যার। আর বাকিরা কি আর কোনো কোশ্চেন আছে? বলো, কোশ্চেন বলো। ওকে নেক্সট আমরা চলে যাই। তো এই অঙ্কটা একটু দেখাই যেহেতু শুরুই করছি। এখন দেখো আমরা এই অঙ্কে ইলংগেশন অফ দ্য এলিমেন্ট করতেছি। আমরা ইলংগেশন অফ দ্য এলিমেন্ট অর্থাৎ কি আমরা শুধু এই এলিমেন্টটা, এই যে স্ট্রিপটা নিছি, এই স্ট্রিপের ইকুয়েশন আগে লিখছি, তাহলে আমরা ইলংগেশন হচ্ছে PL/A। তাহলে স্ট্রিপ পিটা কি, পি হচ্ছে এক্সটার্নাল যে টেনশনটা, এবং পুরোটা সেকশনের সব জায়গায় কি একই পরিমাণ টেনশন আছে, যদিও কি স্ট্রেস ভিন্ন, যেহেতু ক্রস সেকশনাল এরিয়া ভিন্ন, স্ট্রেস ভিন্ন, কিন্তু ফোর্স একই। সো এলিমেন্ট, এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টও কি পি এর জায়গায় পি হবে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্সটা পি হবে। এল এর জায়গায়, অর্থাৎ এই এলিমেন্টের লেন্থ কত dx, সো এল এর জায়গায় হবে dx, এবং এর জায়গায় এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আমরা আগে যখন দেখছি স্ট্রেস বের করতে হলে ক্রস সেকশনাল এরিয়া, এবং এটা কত হবে বলো তো? এটা একটা আলটিমেটলি একটা সার্কুলার অংশ না? বা তোমরা যদি একটা কোন স্কেলে যে কোনো জায়গা দিয়ে কাটো, সেকশন কাটো, এখানে কি একটা সার্কুলার অংশ পাবা না, বৃত্ত পাবা? সো এটা যেহেতু বৃত্ত পাবো আমরা, সো এটা ক্রস সেকশন এরিয়া হচ্ছে কি 1/4 পাই d স্কয়ার বা পাই r স্কয়ার, যেহেতু আমরা d এর মাধ্যমে করতেছি 1/4 পাই d স্কয়ার, এটা হচ্ছে কি ক্রস সেকশন এরিয়া। এটাই করা হচ্ছে, এর জায়গায় বসানো হচ্ছে 1/4 পাই d স্কয়ার, আমরা একটু আগে যে di এর ভ্যালুটা পাইলাম, আর e তে হচ্ছে সূত্রের e। সো ইলংগেশন অফ দ্য এলিমেন্ট পাইছি। এখন এই এলিমেন্টটা আসলে কি, এলিমেন্ট যে আমরা ডিরাইভ করছি এটা হচ্ছে x দূরত্বে যে কোনো এলিমেন্টটা কোথায় হইতে পারে, বাম পার্শ্ব থেকে x দূরত্বে হইতে পারে, এবং x এর মান কত হইতে পারে 0 থেকে l, যে কোনো মানের জন্য কি এলিমেন্টটা সত্য, অর্থাৎ এই ইকুয়েশনটা সত্য। তো এই ইকুয়েশনটা হচ্ছে x এর মান 0 থেকে x এর মান l পর্যন্ত সব জায়গার জন্যই সত্য, একটু আমরা দেখলাম। সো আমরা যদি পুরো ম্যাটেরিয়ালস এর ইলংগেশন বের করতে চাই, তো আমরা কি ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? x এর ভ্যালু আমরা ছোট ছোট, এখন ম্যাট্রিক্সটা যদি অনেকগুলো এলিমেন্টের সমন্বয়ে গঠিত হয় 0 থেকে l পর্যন্ত, তো এটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হলে এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x এর ভ্যালু হবে 0 থেকে l লিমিট। এই দেখো ইন্টিগ্রেশন করলাম, এবং কনস্ট্যান্ট যে ভ্যালুগুলা,
কনস্ট্যান্ট ভ্যালুগুলো আমরা ইন্টিগ্রেশনে বাইরে করে মানে লেফট সাইডে নিয়ে আসলাম, যেহেতু কনস্ট্যান্ট গুলো কি ইন্টিগ্রেশনে যেগুলো এক্স এর উপর নির্ভর করে না, সহজ কথা হচ্ছে যে এই অংশটা এক্স এর উপর নির্ভর করে না, এটা বাইরে নিয়ে আসলাম। তো যেগুলো আসলো 4p/πe, 4টা যেহেতু 1/4 উপরে চলে গেছে, 4p/πe বাইরে চলে আসলো 0 থেকে আর dx ভিতর অংশটা। তারপরে নরমাল আমাদের ইন্টিগ্রেশন করতে গেলে এজিউম করে নিতে ওই ধরনের এজাম্পশনের উপর কাজ করছে। ওকে, আর যাবো এটার ভিতর, বলবো কিছু? কথা বলো না কেন? হ্যালো। হ্যাঁ হ্যালো শুনতেছি। স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, আর এটা আর কি বিস্তারিত বলবো পুরোটা অঙ্ক ডেরিভেশনটা? সেটা sorry, বুঝছো? no. ওকে, তারপর নেক্সটে কোনটা নিয়ে আলোচনা করলে ভালো হয় বলো? বলো, আর কোনটা নিয়ে আলোচনা করবো? আর কোনো ডেরিভেশন নিয়ে আলোচনা করবো? আচ্ছা, যে পরেরটাতে আসি। পরবর্তী যেটা দেখা যাচ্ছে এটাও সেমই, কিন্তু এই ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে কি আমাদের রেক্টেঙ্গুলার। একটু আগে যেটা ছিল কি আমার সার্কুলার, এটা হচ্ছে কি একটা রেক্টেঙ্গুলার। এই অংশটা বাস্তব উদাহরণ হচ্ছে যে যে কোনো একটা কাঠের যদি তোমার থিকনেসটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে, তাহলে সেটা হচ্ছে এই ধরনের একটা টেপারিং সেকশন আর কি, যেটা তো এখানে যে কোনো জায়গায় সেকশন কাটলে কি আমরা রেক্টেঙ্গুলার সেকশন দেখবো। দেখছো, এক্ষেত্রে এটা হচ্ছে কি আমার রেক্টেঙ্গুলার সেকশন। এটাতে একটা সুবিধা হচ্ছে যে আমাদের টিটা ফিক্স, এখন টি এর মানও যদি ভেরি করতো, হ্যাঁ পিরামিড শেপের হয়ে যেত, তাই না? টি এর মানও যদি ভেরি করতো তাহলে এটা কি পিরামিড শেপের হয়ে যেত, তখন আমাদের ডাবল ইন্টিগ্রেশন হয়ে যেত, ইন্টিগ্রেশনটা কঠিন হয়ে যেত, যার এটা আমরা করবো না। আচ্ছা, স্টিলের ইউনিট ওয়েট কত বলো তো? ইউনিট ওয়েট স্টিলের স্যার রড তো 2000 গিগাপিক্সেল, সরি 200 গিগাপিক্সেল। ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট বোঝো একক ভলিউমের ওজন, ইউনিট ওয়েট। স্টিলের ইউনিট ওয়েট হচ্ছে কি, তোমরা অঙ্ক দেখছো ভাই, তোমরা লেকচার শুনছো? শেষের অংশটা ছিল, শেষ অঙ্কটা তো ইউনিট। যাক, স্টিলের ইউনিট ওয়েট হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। ওকে, এটা মুখস্থ রাখবে, এটা পরীক্ষার সময় দেয়া থাকবে না, ফিক্স ভ্যালু। স্টিল, আমাদের যেহেতু সিভিল ইঞ্জিনিয়াররা বেসিক্যালি স্টিল নিয়ে কাজ করি এখন পর্যন্ত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হিসেবে, আমাদের স্টিলের ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। অন্য যেগুলো নতুন নতুন ম্যাটেরিয়ালস আসলে সেটার ভ্যালু দেয়া থাকবে, যেটা ইউজুয়াল প্র্যাকটিস সেটার ভ্যালু আসলে দেওয়ার দরকার নাই। স্টিলের ইউনিট ওয়েট হচ্ছে 7850 কেজি পার মিটার। দেখো না ওই যে স্টিলের ট্রাকগুলা, এই যে কিছু কিছু ট্রাক দেখো না, লরিগুলা যে স্টিল নিয়ে যায়, অল্প একটু নিয়ে যায় না, হাইটটা কত হয়? সরি, লরির উপর কি পুরোটা লরি কয় ফিট হাইট করে? অল্প একটু হাইট করে না? এর কারণ হচ্ছে কি স্টিলের ইউনিট ওয়েটের কারণে। যেহেতু এটা দেখা যাচ্ছে কি লরি, দেখা যাচ্ছে কি লরির উপর আর কত টন বসাতে পারতো, দেখা যাচ্ছে যে যদি সরি যাই হোক, মনে করো যে আমাদের 200 ইয়েটাই লরিগুলো যদি তোমাদের একদম 5 ফিট উঁচা করে লোহা দেয়, তাহলে দেখা যাবে যে এটার মধ্যে 100 টনের উপরে লোহা হয়ে গেছে। এই জন্য নর্মালি লরিগুলো দেখা যায় কি 1 ফিট বা 1.5 ফিট লোহা নেই, হাইট হচ্ছে যে লোহাগুলো নিয়ে টানা হাইওয়েতে চলে, এগুলো হচ্ছে হাইট কত 1 থেকে 1.5 ফিট না? এর কারণ হচ্ছে কি যদি 1 থেকে 1.5 ফিট নেয়, তাও কি দেখা যাচ্ছে যে এটা ইউনিট ওয়েট হয়ে যায়, সরি 1 মিটার কিউব হয়ে গেলে তো কত হয়ে যায় 7850 কেজি পার মিটার কিউব। অর্থাৎ কি 1 মিটার কিউব রড যদি হয়, 1 মিটার কিউব অর্থ কি বলতো?
মানে যে রডগুলো নেওয়া হয়েছে এগুলোর দৈর্ঘ্য বস্তু উচ্চতা মানে নিরেট ভাবে যদি দৈর্ঘ্য বস্তু উচ্চতা গুণ করা হয় তাহলে কি 1 মিটার। সো লরির হাইট লেন্থ গুলোকে অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি 1 ফিটও নেয় আলটিমেটলি কি 2-3 মিটার কিউব হিসেবে 2 মিটার কিউব হলে হচ্ছে 16 টন। বুঝতে পারছো? এই জন্য লরিতে দেখা যাচ্ছে লোহা কম নিয়ে চলে, মানে বাইরে বাইরে থেকে দেখলে মনে হয় যে অনেক কম লোহা নিয়ে চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু 10-15 টন নিয়ে চলতেছে। আচ্ছা যাই, এটা বুঝতে পারছো না এলিমিনেশনটা, এই ডেরিভেশনটা? এখানে জি একটু স্যার স্যার কনসেপ্ট হচ্ছে, এখানে ইলংগেশন হচ্ছে এই শুধু এই এলিমেন্ট, তাই না? আমরা ইনিশিয়ালি কি শুধু যে কোনো একটা এলিমেন্টের ইলংগেশন ক্যালকুলেট করব। সো এই এলিমেন্ট যে যখন ইলংগেশন চিন্তা করব তখন হচ্ছে কি ইলংগেশনের উপরে যে অংশটা আছে ওইটা কি একে ইলংগেট করবে? ওইটা সেলফ ওয়েটের কারণে একে ইলংগেট করবে না। একটু দাঁড়াও তো বাচ্চাটা দাঁড়াও, একটু দাঁড়াও, 1 মিনিট। সরি। আচ্ছা যেটা বলতেছিলাম, আমরা এখানে যেই এলিমেন্টের কথা কনসিডার করছি এই এলিমেন্টটাকে ইলংগেট করবে হচ্ছে কি এর উপরে যে রডগুলো আছে বা যে বস্তুটা আছে ওইটা তাকে ইলংগেট করবে না। ইলংগেট করবে কি এই যে রেড মার্ক করা অংশটা, ওইটাই তাকে ইলংগেট করবে। কারণ এই বস্তুটাকে ইলংগেট করতে হলে এই নিচের বস্তুগুলোর ওজনটা কি তাকে ক্যারি করতে হবে, তাই না? কোনো বস্তু ইলংগেট হবে কি যার সেলফ ওয়েটের কারণে যদি হয়ে থাকে তার নিচের বস্তুগুলা জন্য তার ইলংগেট হবে। কিন্তু যদি এখানে একটা এক্সটার্নাল লোড থাকতো, অর্থাৎ এখানে যদি একটা মানুষ ঝুলাই দেওয়া যেত, ঠিক আছে, মনে করো তোমাদের সত্যজিৎ তোমাদের সিআর কে এখানে ঝুলাই দিলাম, ওকে, গলা দিয়ে না আবার হাত দিয়ে, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো কি এই সত্যজিতের ওজনের কারণে কি পুরোটা মেম্বারে কি ইলংগেট হতো না? যেহেতু তখন জি স্যার হচ্ছে কি পুরোটা মেম্বারে টান করতেছে। কিন্তু যখন সেলফ ওয়েটের কথা চিন্তা করা হয় তখন হচ্ছে কি শুধু এর নিচের অংশের যেই ম্যাটেরিয়ালস গুলো ওই ম্যাটেরিয়ালস এর ভরের জন্য সে ইলংগেট করে। সত্যজিৎ যদি এখানে থাকে তাহলে কি পুরোটা মেম্বারে সে টান দিতেছে, সো পুরোটা মেম্বার ইলংগেশন হবে, বেশি ইলংগেশন হবে। কিন্তু সেলফ ওয়েট, সহজ কথা মনে করো সত্যজিতের ওজন ধরে নিলাম আমরা 100 কেজি, হ্যাঁ, ওকে, সত্যজিতের 100 কেজি, সত্যজিৎ এখানে সরি সত্যজিৎ যদি এখানে ঝুলাই দেয় তাহলে এটা যদি 5 ইঞ্চি ইলংগেট হয়, কিন্তু বস্তুর ওজন মানে সত্যজিৎকে নামাইয়া যদি আমরা দেখি যে বস্তুর নিজস্ব ওজন হচ্ছে 100 কেজি, মানে যে রডটা দিচ্ছি সেই রডের ওজন 100 কেজি, কিন্তু বস্তুর ওজনের কারণে কিন্তু সে 5 ইঞ্চি লম্বা হবে না। কারণ কি বস্তুর ওজনটা আসলে কাজ করে কি তার সেন্টারে, তাই না? এখন আলটিমেটলি বস্তুর ওজনটা কি তার সেন্টারে কাজ করে, সেন্টারে কাজ করে। বা দেখছো এখানে এটাও যদি চিন্তা করো যে 2 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে ইলংগেশন, কারণ কি বস্তুটার ওজন সেন্টারে যেহেতু কাজ করে, তো অর্থাৎ কি তখন দেখা যাচ্ছে হাফ ইলংগেশন হবে। বস্তুর ওজন 100 কেজি, কিন্তু ওই বস্তুর নিজস্ব ওজনের জন্য সে ইলংগেট হবে 2.5 ইঞ্চি। কিন্তু যদি সত্যজিৎরে যদি 100 কেজি ঝুলাই দেয় কিন্তু এর জন্য ইলংগেট হবে কত? 5 ইঞ্চি। কারণ হচ্ছে বস্তুর ওজনটা আসলে কোথায়, বস্তুর নিজস্ব ওজনটা আসলে পুরো বস্তুর সেন্টারে কাজ করে। সেন্টারে কাজ করে মানে কি এই 100 কেজির জন্য হচ্ছে আসলে দেখাচ্ছি তোমাদের, বস্তুর ওজনটা আসলে এই যে মার্ক করা অংশটা শুরু এইখান থেকে কাজ করবে, এইখান থেকে কাজ করবে মানে কি সে শুধু এই অংশের উপরের অংশটাকে ইলংগেট করে, তাই না? বস্তু নিজস্ব ওজন 100 কেজি, যেটা আলটিমেটলি যদি সামেশন করি ইন্টিগ্রেশন করি দেখা যাচ্ছে এই অংশের উপরের অংশে কাজ করে, যেহেতু পৃথিবীর সকল বস্তু ভরের কি তার কেন্দ্রে কাজ করে, সো উপরের অংশকে ইলংগেট করে, নিচের অংশটা কি তার ইলংগেট করবে না। সো দেখা যাচ্ছে এক্সটার্নাল লোডের কারণে যে ইলংগেশন হয় সেলফ ওয়েটের কারণে তার ইলংগেশনটা অর্ধেক হয়। তো পরীক্ষার সময় যদি ব্যাখ্যা করতে হবে পারবা? জি স্যার একটাই কারণ যে আসলে এটা লেন্থ কম, একই পরিমাণ ফোর্স কিন্তু আমার কম লেন্থের উপর যদি ইলংগেট ফোর্স দেই তাহলে কি ইলংগেশনটা কম আসবে। আর একটা জিনিস একটু খেয়াল রাখো, এই ডেরিভেশনে
এখানে স্মল ছোট হাতের ডাব্লিউ আর বড় হাতের ডাব্লিউ দুইটা আলাদা। বড় হাতের ডাব্লিউ হচ্ছে কি পুরো বস্তুর ওজন, পুরো বস্তুর ওকে, আর ছোট হাতের ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট। অর্থাৎ ইউনিট ওয়েটটা আবার এখানে একটু খেয়াল রাখো, এখানে ইউনিট ওয়েট না, আসলে লেন্থ পার ওয়েট পার ইউনিট লেন্থ, ঠিক আছে। আবার পরীক্ষার সময় যদি ইউনিট লেন্থ দেওয়া থাকে ডাইরেক্ট ডাব্লিউ জায়গায় বসাই দিও না, হ্যাঁ। এখন দেখো ডাব্লিউ ওজন হচ্ছে কি লেন্থ পার ইউনিট লেন্থ, এখানে এই ডেরিভেশনটা কিন্তু আলাদা হবে, আমরা যখন প্রবলেমটা দেখবো তখন আমরা দেখবো যে সেম কনসেপ্ট না, কিন্তু দুইটা আলাদা জিনিস। তো যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো তোমরা একটু দেখো না, এটা একটু আমি একটু বলতে যাচ্ছি, কি বলো, দেখা হয় নাই। প্রথম প্রশ্নটা হচ্ছে কম, একজন প্রশ্নটা পড়ো তো, ইয়া পড়ো, রাহি পড়ো প্রশ্নটা। শুনতেছো? জি স্যার। প্রশ্নটা পড়ো। Compute the complete element caused by axial load of 80 kN applied to a 8-meter long conical section topping from 20 মিলিমিটার millimeter dia to 600 millimeter dia. আচ্ছা যাক, এখানে আছে একটা কনিক্যাল, থ্যাংক ইউ, এখানে একটা কনিক্যাল সেকশনে ইলোঙ্গেশন ক্যালকুলেট করা হয়েছে, করতে বলা হয়েছে, এবং কনিক্যাল সেকশনটা আসলে একটা, এটা ডায়া হচ্ছে কত, এক পাশে হচ্ছে 20 মিলিমিটার আর এক পাশে হচ্ছে 60 মিলিমিটার, অর্থাৎ এটা কি আমার টেপারিং সেকশন, এবং টোটাল লেন্থ হচ্ছে 8 মিটার। সো এখানে আমাদের আর ই এর ভ্যালু দেওয়া আছে 200 GFS। এই 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 চ্যাপ্টারে আমরা একটা বেনিফিট নেব, আমরা সবগুলা নরমালি ইলোঙ্গেশন নরমালি কি খুবই কম হয় না, এখানে আসলে মিটার ইলোঙ্গেশন হয় না, নরমালি ইলোঙ্গেশনটা কি 1 মিলিমিটার 2 মিলিমিটার 10 মিলিমিটার বা 20 মিলিমিটার, যাই হোক ইলোঙ্গেশনটা কখনো 1 মিটার আর হয় না, তাই না, নরমালি খুব যেহেতু কম। সো আমাদের এখানে ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে নিউটন মিলিমিটারে কাজ করা, অর্থাৎ ইউনিট গুলো সবগুলো নিউটনে আর মিলিমিটারে বসাবো। তো এখানে দেখো আমরা যদি নিউটন আর মিলিমিটারে বসাই তাহলে 80 কিলো নিউটন, কিলো নিউটন মানে কি, কিলো মানেই তো 1000, তাহলে আমরা যদি নিউটনে বসাই কি 80 কে 1000 দিয়ে গুণ দিতে হবে। সো পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 80 ইনটু 1000। তারপরে লেন্থ দেখো 8 মিটার, 8 মিটার সেটাকে কি আমরা মিলিমিটারে নিয়ে যাব, 1 মিটার সমান কত 1000 মিলিমিটার। তো এটাও আমরা এল এর ভ্যালু পেয়ে গেলাম। সো পাই এর ভ্যালু আমরা লিখতে হবে না, পাই আমরা সবাই জানি। এর ভ্যালুটা একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এখানে আমাদের। এর ভ্যালু দেখো 200 গিগাপাস্কেল, গিগা মানে কত বলো তো, এখানে গিগা মানে কত 10 টু the power 9, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। যদি আমরা এটাকে ভেঙে লিখি 200 ইনটু জি এর ক্যাপিটাল জি এর জায়গায় আমরা 10 টু the power 9 লিখতে পারি, এবং বাকিটা প্যাসকেল লিখলাম, জি জি উঠে গেল 10 টু the power 9 দিয়ে। প্যাসকেল মানে হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার, এটাও তোমরা জানো। এখন দেখো আমাদের দরকার হচ্ছে কি যেহেতু আমরা সবগুলা নিউটন পার মিলিমিটার স্কয়ারে করতেছি, তো আমাদের ইউনিটগুলো দরকার হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ারে, কিন্তু এখন আছে কিসে নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ সো নিউটন পার মিটার স্কয়ার যেহেতু আছে আমরা এখানে নিউটন পার মিলিমিটার স্কয়ার নিতে হবে। সো 1 মিটার সমান সমান কত 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার, যেহেতু মিটার স্কয়ার আছে, যেহেতু লেখাটা একটু স্পিডে ওঠে নাই, যেহেতু নিউটন পার মিটার স্কয়ার আছে, মিটার স্কয়ারের কারণে কি আমার এটা তো মিটার স্কয়ার আর মিলিমিটার স্কয়ার নিতে হলে কি স্কয়ারতে করতে হবে, তাহলে 1000 স্কয়ার বা 10 টু the power 3 ইনটু স্কয়ার বা 10 টু the power 6, তাহলে আলটিমেটলি দেখো আমাদের থাকতেছে 200 ইনটু 10 টু the power 3 নিউটন পার মিলিমিটার স্কয়ার। সো আমরা যদি নিউটন পার মিলিমিটার স্কয়ারে বসাই তাহলে এটাই আমাদের বসাতে হবে, ওকে। আর আরেকটা আচ্ছা এটা আমরা পরে দেখবো, তো দেখো এই অঙ্কতে আর আমাদের কোনো নতুন কিছু নাই, আমাদের যদি সরাসরি ইকুয়েশন বসে দেই ইলংগেশন অফ এ কনিক্যাল সেকশন ডিউ টু এক্সিয়াল লোড, তাহলে থাকবে কত 4pl বাই পাই ই ডিডি, দুইটাই মিলিমিটার যেহেতু দেয়া আছে আমাদের আর নতুন ঝামেলা নাই। তো এটা ক্যালকুলেটরে বসালে আমরা পাই যাব 3.395 মিলিমিটার। ওকে, এনি কোশ্চেন? No, sir.
ওকে, তারপরটা হচ্ছে আচ্ছা, তারপরটা হচ্ছে ইনলিনিয়েশন অফ এ ট্যাপারিং সেকশন। এটা হচ্ছে নরমাল যেটা ট্রাপিজয়েডাল সেকশনের জন্য। তো এই অঙ্কতে সেম ম্যাথ প্রবলেম। তো এটাতে আমরা বেশি ডেপথে যাব না, ওটা বুঝলে তোমরা বুঝতে পারবা। তারপর আমি একটু বলি, কম্পিউট দ্য টোটাল ইলংগেশন অফ caused by an axial load of 100 kilonewton applied to a bar of 20 millimeter thick। 20 millimeter thick মানে কি, টি এর মানটা, অর্থাৎ পুরোটা সেকশনে কি একপাশে 20 মিলিমিটার থিক, এটা হচ্ছে টি এর মান 20 মিলিমিটার থিক। ট্যাপারিং ফ্রম এ, ট্যাপারিংটা হচ্ছে আসলে কি দুইটা বি এর মান, ছোট বি আর বড় বি। ট্যাপারিং ফ্রম এ উইথ অফ 20 মিলি 120 মিলিমিটার টু, অর্থাৎ এক পাশে 120 মিলিমিটার আর এক পাশে 40 মিলিমিটার, এটা হচ্ছে ভেরি করছে। আর লেন্থ হচ্ছে 10 মিটার। সো সরাসরি আমরা সূত্র বসে দিলে পিএল বাই টিই বি মাইনাস বি, একই কনসেপ্ট। সো আমি আর ডেপথে গেলাম না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে, আচ্ছা সরি, আচ্ছা লাস্টে যে প্রবলেমটা সেটা হচ্ছে ওই আমি যে একটু আগে সেলফ ওয়েটের উদাহরণ দিচ্ছিলাম, এটা দুইটা কম্বাইন করে হচ্ছে। এটা তোমাদের সিঙ্গারের বই তোমরা আছে, তোমাদের কাছে দেয়া হয়েছিল মনে হয় না, তাই না? তোমরা বই কালেক্ট করছো এই কোর্সে? না স্যার। আচ্ছা, আমি একটা বই, আমার কাছে পিডিএফ আছে, আমি আচ্ছা তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, লিংকটা দিয়ে স্যার দেবো। কালকে আপনি স্যার ওই ভিডিওতে বলছিলেন যে ম্যাথ গুলো করাছিলেন 206 নাম্বার স্যার, এটার পিডিএফটা দিবেন বলছিলেন স্যার। দেয়া হয় না, সরি, দিয়ে দেবো, ম্যাথসের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা এই কোর্সে না, আমরা টু ডাবল, ও তোমাদের আরেকটা ভালো ইম্পর্টেন্ট কথা মনে থাকে না, তোমাদের এই কোর্সটা আমাদের আরেকটু ইয়ে হয়েছে, এই কোর্সটা আমি একা নিচ্ছি না। হ্যাঁ, আবার মানিক স্যার নিচ্ছেন আমাদের কোর্স ডিস্ট্রিবিউশনে। সো এই কোর্সের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট পার্টটা মানিক স্যার হয়তো নেবেন, বুঝে গেছে? আর কিছু অংশ, সো আমার লোড কমে গেছে। আর তোমাদের সাথে আমার একটা নতুন কোর্স যোগ হয়েছে, সেটা হচ্ছে তোমার এই কোর্সের যে ল্যাবটা সেটা আমি নেব এবং পুরোটাই বন্ধ করে নেব। বুঝতে পারছো? স্যার সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হচ্ছে ডিসিশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইনাল মিটিং এর পরে ডিসিশন। তো একটা কোর্সটা আসলে হ্যাঁ বলো। স্যার ভার্সিটি খোলার কি কোনো ডেট দিছে স্যার? আজকে ডেট কে দিবে? নো ওয়ান না নোস। আপনারা হ্যাঁ বলো। মিটিং করছিলেন যে বললেন চারের জন্য। আমরা তো জমি ইউজ করতেছি, আচ্ছা আচ্ছা স্যার। তো জমি ভরসা। আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান আমার যেটা মনে হচ্ছে, যদি বলা ঠিক না, মনে হয় না এই বছর 2020 খুলবে। ভার্সিটি খুলতে পারে, কিন্তু আচ্ছা মানে ভার্সিটি ওইরকম খুব কম সম্ভাবনা, কম। স্কুল কলেজ খুলবে না, এটা মোটামুটি বুঝেই যাচ্ছে। 2020-এ প্রাইমারি স্কুল খুলবে না, তারপরে হাই স্কুলও না খুলতে পারে, ভার্সিটি গুলো খুবই কমই খুলবে। মেবি শুধু পরীক্ষা হবে, এরকম কিছু করতে পারে। আবার তোমাদের সময়টা তো তাহলে কি আমরা স্যার সেশন জটে পড়ে গেলাম স্যার এক বছর? এখানে আসলে বলা, তো বুঝতেছো তো, এখন আসলে যে হারে অবস্থা, এখন তুমি স্কুল, এখন এই মুহূর্তে যদি ইউনিভার্সিটি খুলে, তোমার বাবা মা তোমার যাইতে দিবে? কে যাইতে দিবে বলো? না স্যার, কেউ তো যাইতে দিবে না। যাইতে দিবে কেন? আর ক্লাসরুম গুলা তো কখনো আসলে ইয়ে করা যায় না, সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না। তো যদিও আমাদের সিভিল ডিপার্টমেন্টের ক্লাসরুমে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব, জি স্যার পসিবল। কিন্তু ওভারঅল তো আর ক্লাসরুমে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না। তো আসলে সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব। এই মুহূর্তে যদি আমাদের এই যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব, এই শর্তে যদি আমাদের শুধু অন করতে দিত, তাহলে আমরা বেনিফিট পাইতাম, তাই না? জি স্যার, আমরা বেনিফিট পেতাম। জি স্যার। এই বেনিফিট কেউ দিবে না। আচ্ছা দেখ, এখন যে প্রবলেমটা, আচ্ছা তাহলে তোমাদের সাথে কথা বলা হয়েছে, তাই না? এই কোর্সটা মানিক স্যার নেবেন, বাকি হাফ আমি একটা অংশ বাদ দিচ্ছি, একটা বা দুইটা অংশ মানিক স্যার নেবেন। আর হচ্ছে তোমাদের আমি 212 যে কোর্সটা রিজন স্যার নেওয়ার কথা ছিল, ওটা আমি নিচ্ছি। ওটা সমস্যা না, ওটা হচ্ছে ভার্সিটি খোলার পর 1 মাস ক্লাস হবেই এট লিস্ট। ওখানে 7টা এক্সপেরিমেন্ট, তো সপ্তাহে 2টা করে হলে আমরা 3 সপ্তাহে 6টা করে বলতে পারবো, 4 সপ্তাহে 7টা করে বলতে পারবো। আগে আমরা সবাই বাঁচি, তাই না? জি স্যার, আমরা ক্লাস না করলে তোমরা ইয়ে হয়ে যাবে, বোর হয়ে যাবে। বোর হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় করোনাতে তো ইয়ে থাকতে হয়,
কি থাকতে হয়? জলি মোডে থাকতে মেন্টালি হয়, তাই না? রিফ্রেশ। ওকে, এই জন্য আমরা কোনো প্রেশার দিচ্ছি না। এখন আমি ক্লাসটাকে তুলতে বলতেছি না। ওকে, তুলে ফেলবো, অবশ্যই তুলে ফেলবো। হ্যাঁ, যখন ওকে, নেক্সট আমি চলে আসি। A steel rod having a cross sectional area of 300 millimeter square, অর্থাৎ একটা স্টিল রড এর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কয়ার এবং লেন্থ হচ্ছে 150 মিটার। বেশ লম্বা, তাই না? আমরা ইমাজিন করতে পারবো না 150 মিটার মানে কত? 400 50 মিটার স্প্যান এক। হ্যাঁ, প্রায় 500 ফিট, তাই না? ওকে, এটা ইজ সাসপেন্ডেড ভার্টিক্যালি ফ্রম এ ওয়ান এন্ড, এক প্রান্ত থেকে ঝুলানো আছে। 150 মিটারের যে রডটা 300 মিলিমিটার ক্রস সেকশনাল এরিয়া, এটা এক প্রান্ত থেকে ঝুলানো আছে। ইট সাপোর্টস এ টেনসাইল লোড অফ 20 কিলোনিউটন এট দা লোয়ার এন্ড, এটা তার নিচের প্রান্তে 20 কিলোনিউটন একটা টেনসাইল লোড আছে। ইফ দ্য ইউনিট মাস অফ দ্য স্টিল, এটা হচ্ছে সত্যজিতের লোডটা, যেটা দেখি 20 কিলোনিউটন মাথায় আছে। স্যার If the unit mass of the steel is 7,850 kg per meter, অর্থাৎ স্টিলের ইউনিট ওয়েট হচ্ছে 7,850 কেজি পার মিটার কিউব, এবং ই এর মান দেয়া আছে। ই এর মান হচ্ছে আমাদের ওই আগেরটাই 200 × 10⁻³ মেগা নিউটন পার মিলিমিটার স্কয়ার। ফাইন্ড টোটাল ইলংগেশন অফ দ্য রড, টোটাল ইলংগেশন অফ দ্য রড। এখন দেখো ইলংগেশন, এই যে এই ক্ষেত্রে আমাদের ইলংগেশন অফ দ্য স্টিল রড দুইটা কারণে হবে, একটা হচ্ছে ইলংগেশন ডিউ টু সেলফ ওয়েট, একটা হচ্ছে ইলংগেশন ডিউ টু এক্সটার্নাল লোড। সেলফ ওয়েটের ক্ষেত্রে আমরা সূত্র আগে ডিরাইভ করে ফেলছি, WL/2AE। এখানে W হচ্ছে টোটাল বস্তুর ওজনটা, এখানে ক্যাপিটাল W হচ্ছে পুরো সেকশনের ওজনটা, ওজন এই সব পুরো সেকশনের ওজন। এখানে এই সেকশন ওজন বের করা আমাদের সরাসরি কোনো ভ্যালু দেয়া নেই, কিন্তু ইনডাইরেক্টলি কি ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ এবং ডেনসিটি দেয়া আছে। ওকে, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া, আমরা ভলিউম বলতে কি ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ, এটা আমরা জানি না, সাবজেক্ট থেকে জানি, তাই না? ভলিউম, যে কোনো জিনিসের ভলিউম হচ্ছে দৈর্ঘ্য বরণ প্রস্থ বরণ উচ্চতা, আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে মানে কি এরিয়া, তাই না? আর সার্কুলার ক্ষেত্রে কি সরাসরি এরিয়া ইনটু লেন্থ, এটা হচ্ছে ভলিউম। তো আমাদের যে স্টিলটা আছে, এটার স্টিলের লেন্থ হচ্ছে 150 মিটার, ক্রস সেকশন এরিয়া 300 মিলিমিটার স্কয়ার। সো আমরা এটা ভলিউম ক্যালকুলেট করতে পারবো। ভলিউম হচ্ছে A ইনটু L। সো আমাদের ভলিউম ক্যালকুলেট করতে গেলে আমাদের দেখো একটা আছে মিটারে, লেন্থ হচ্ছে মিটারে, এবং এ ক্রস সেকশনাল এরিয়া আছে মিলিমিটারে। সো আমরা সিমিলার ইউনিটে নিয়ে আসব, মিলিমিটারকে আমরা মিটার স্কয়ারে নিয়ে আসব, মিলিমিটারকে মিটার স্কয়ারে নিয়ে আসলে কত 1 মিলিমিটার কত 1 মিটারের 1000 ভাগের 1 বার। সো tan ইনভার্স 3 স্কয়ার দিয়ে গুণ দিব, তাহলে আমরা এই যে রডটা দেয়া আছে এটার ভলিউমটা পাবো। আমরা যে রডটা ঝুলে রাখছি এই রডের আমরা ক্রস সেকশনাল এরিয়া এবং লেন্থ দিয়ে গুণ দিয়ে এটার ভলিউম ক্যালকুলেট করলাম 0.045 মিটার কিউব। তো এখন দরকার হচ্ছে কি তার আমার ওজন ক্যালকুলেট করা, যেহেতু আমাদের সেকশনে কি তার ভরের দরকার আছে, সরি ওজনের দরকার আছে। সো আমরা এখন ভর ক্যালকুলেট করব। সামথিং আমি রং লিখছি, হয়তো এখানে W যেটা এটা M দিয়ে প্রকাশ করলে ভালো ছিল, যেহেতু ভর, যাই হোক M সমান সমান কি আমরা রো বি বা রো সমান সমান M/B, তাই না? ডেনসিটি সমান সমান কি মাস বাই ইউনিট ওয়েট, আচ্ছা মাস বাই ভলিউম। তো এখান থেকে আমরা মাস পাবো কত হচ্ছে, আমরা বস্তুটা ভলিউম হচ্ছে 0.045 মিটার কিউব এবং ইউনিট ওয়েট হচ্ছে 7800 কেজি, 7850 কেজি পার মিটার কিউব। তো মিটার কিউব কাটা গিয়ে থাকবে হচ্ছে 353.25 কেজি। অর্থাৎ আমরা যে রডটা আছে রডের ভর হচ্ছে 353.25 কেজি, কিন্তু আমাদের যেহেতু এখানে আমাদের সবগুলো একক কি নিউটন মিলিমিটারে, সো আমি এখানে কেজি নিয়ে বসাই দিলে হবে। যেহেতু ই এর মানে কি আছে, ই এর ভিতরে কি নিউটন আছে না, তো আলটিমেটলি আমাদের নিউটন নিউটন কাটাকাটি হলে কি কেজি রে নিউটনে নিতে হবে। আর কেজি রে নিউটনে নিতে হলে কি করতে হয় বলো, নাই বলো, কেজি কে যখন নিউটনে নিতে হয় তখন কি করতে হয়? নিউটন, তাহলে স্যার ওই আপনার ত্বরণ দিয়ে গুণ দিব স্যার। হ্যাঁ, এটাই করা হয়েছে এখানে 9.81, অর্থাৎ ত্বরণ দিয়ে গুণ দিয়ে নিউটনে নেওয়া হয়েছে। তো W L তো হচ্ছে আমরা মিলিমিটারে নিয়ে গেছি 150 কে,
তারপরে 2a a যেহেতু 300 মিলিমিটার স্কয়ার অলরেডি মিলিমিটার স্কয়ার আছে, বাকিগুলো বসাই দিলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ইলংগেশন ডিগ্রি টু সেলফ। তারপর একটা আছে ইলংগেশন ডিউ টু এক্সটার্নাল লোড। এটা একদম সহজ, যেহেতু এটা ডাইরেক্ট পি এর মান দেয়া আছে 20 কিলোনিউটন, মানে কিলোনিউটন মানে 10 টু 3 নিউটন, 20 × 10 টু 3। লেন্থও আবার আমরা 150 কি মিলিমিটার নিয়ে নিব। ক্রস সেকশনাল এরিয়া এ দেয়া আছে, ই এর দেয়া আছে, তো এটা সহজ। এবং এটা যেহেতু নিচের প্রান্তে কাজ করে, এটা একটু খেয়াল রেখো, পরীক্ষার সময় একটু ঝামেলা হতে পারে। এই যে এখানে দেয়া আছে কি একদম নিচের প্রান্তে কাজ করে, সো এল এর মান হচ্ছে 150। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় যদি বলা হয় মিডলে কাজ করে, তখন এল এর ভ্যালু কত দিবে তোমরা? স্যার পরীক্ষার সময় যদি 150 যদি বলা হয় এক্সটার্নাল যে লোডটা, এটা এই প্রশ্ন হচ্ছে এক্সটার্নাল যে 20 কিলোমিটার, এটা হচ্ছে লোয়ার এন্ডে দেয়া আছে। কিন্তু যদি পরীক্ষার সময় দেয়া যায় একদম মিডল সেকশনে দেয়া আছে, তাহলে কত দিবা? 75, তাই না? এখানে ভুল হইতে পারে, খেয়াল রাখবা। যে যে জায়গায় এক্সটার্নাল লোডটা কাজ করবে তার উপরে যে অংশটা, সেই অংশে কি হচ্ছে আমার ইলংগেশন হবে। আমি যদি একটু ক্লিয়ার দিই তোমাদের দেখাই, পেইন্ট একটু দিই, হ্যাঁ। পেইন্টের বেশি দেখা যাচ্ছে। এই অঙ্কে আমাদের এক্সটার্নাল যে লোডটা, এটা ছিল কত? একদম এটা ছিল 20 কিলোমিটারটা কোথায় ছিল? এই জায়গায়, তাই না? 20, তাই না? এই অঙ্কে এই জায়গায় 20 কিলোমিটার ছিল, তাই পি এর এল এর ভ্যালু ছিল কত? 150। যেহেতু এই 20 কিলোমিটার পুরোটা বিন্দু আমাকে টান দিচ্ছে বা ইলংগেট করতেছে এখানে। কিন্তু যদি পরীক্ষার সময় বলা থাকে যে এইটা মিডলে কাজ করতেছে, অর্থাৎ এই যে ফোর্সটা 20 কিলোনিউটন, এটা এখানে কাজ না করে এই মিডলে কাজ করতেছে, তাহলে এল এর ভ্যালু কত হবে বলো? আর প্রশ্নটা বুঝে গেছে? এই প্রশ্নতে বলা আছে যে আমার এক্সটার্নাল লোডটা একদম লোয়ার এন্ডে। তোমাদের আবার যদি আমি একটু পিডিএফ এ যাই, এখানে প্রশ্ন দেখো, it supports a tensile load of 20 kilonewton at the lower end. ওকে, নিচের প্রান্তে হচ্ছে 20 কিলোমিটার লোড নেওয়া আছে। সো এই অঙ্কের জন্য আমাদের যখন 20 কিলোমিটারের জন্য ইলংগেশন করলাম, এই তাহলে যদি নিচের প্রান্তে 20 কিলোমিটার থাকে, তাহলে কি এই 20 কিলোমিটার কি পুরোটা বারকে কি আমার ইলংগেট করতেছে। কিন্তু যদি এই 20 কিলোমিটারটা মাঝ বরাবর থাকে, অর্থাৎ মাঝখানে কাজ করে, তাহলে এই 20 কিলোমিটার কি নিচের যে অংশটা, একদম নিচের অংশে কি কোনো ইলংগেট করবে? আচ্ছা, তো আমাদের তখন লেন্থ হবে কত? হাফ লেন্থ বসাইতে হবে। ওকে, আমি এটাই বুঝাইতে চেষ্টা করতেছি। যদি এই বরাবর 20 কিলোমিটার কাজ করে, সো দেন শুধু এই অংশটা ইলংগেট হবে, কিন্তু কি নিচের অংশটা, এই ফোর্সের জন্য হচ্ছে কি সবুজ অংশটা ইলংগেট হবে না, শুধু অংশ ইলংগেট হবে কি কালো অংশটা, তাই না? যেহেতু 20 কিলোমিটার এখানে যদি সত্যি যদি মাঝখানে ঝুলে থাকে, তাহলে কি সে তার ওজনের জন্য কি নিচের অংশটা ইলংগেট হবে? হবে না। তো তখন এল এর ভ্যালু হবে কি হাফ, মানে এই অংশের জন্য 75। বুঝা গেছে? তো আমরা একটা দুই তিনটে নতুন অঙ্ক দেখি।
আচ্ছা আমরা একটা নতুন একটা দুই একটা অঙ্ক দেখি। আচ্ছা তোমাদের কাছে গোপন করে লাভ নাই। আচ্ছা, আমি একটা গাইড বই থেকে এটা স্ক্রিনশট নিয়েছি। তারপর আমাদের বোঝাটা দরকার। এই প্রশ্নটা একটু মন দিয়ে পড়ো। স্যার বলো, শুনতে দেখা যাচ্ছে? স্যার আগে math শেষ করে স্যার নতুন ম্যাথ করি স্যার, নাহলে স্যার প্রেশার বেড়ে যায় স্যার। দেখে বেড়ে যাচ্ছে। সহজ তো, আমি বুঝতেছি। আমি আমি তুমি যেটা বলছো এটা আমি বুঝেই করতেছি, ঠিক আছে? আসলে যে তিনটা অঙ্ক দেখতে আমাদের 9 মিনিট লাগবে। সহজ অঙ্ক, বুঝতে পারছো? দেখো তিনটা আমি একটু দেখাই দিই। এ হলো স্টিল টিউব, যদি কঠিন মনে হয় আমি অফ করে দেবো। হ্যাঁ বলো। একটা হলো স্টিল টিউব, হলো স্টিল টিউব মানে কি? পাইপ, তাই না? এ হলো স্টিল টিউব মানে একটা পাইপ উইথ এন ইনসাইড। পাইপের ডায়ামিটার থাকে কয়টা? দুইটা, একটা হচ্ছে ইনসাইড ডায়ামিটার, একটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার, তাই না? জি স্যার। দুইটা ডায়ামিটার, একটা হচ্ছে ফাঁকা অংশ আর একটা হচ্ছে দুই পাশের পাইপের ম্যাটেরিয়ালসটা নিয়ে দুই ধরনের ডায়ামিটার, দুইটা ডায়ামিটার। এটা বলছে a hollow steel tube with an inside diameter of 100 millimeter must carry a tensile load of 400 kg। অর্থাৎ ইনসাইড ডায়ামিটার দেয়া আছে কত? 100 মিলিমিটার, তাকে টেনসাইল লোড দিতে হবে কত? 400 কিলোনিউটন। ডিটারমাইন দ্য আউটসাইড ডায়ামিটার, অর্থাৎ ঠিক ম্যাটেরিয়াল সহ, অর্থাৎ বড়। বলো অ্যাকচুয়াল মানে পুরো পাইপের ডায়ামিটার নিয়ে, একটা হচ্ছে ফাঁকা অংশের ডায়ামিটার কত? 100 মিলিমিটার। এখন হচ্ছে ম্যাটেরিয়াল সহ যে ডায়ামিটার, অর্থাৎ আউটসাইড ডায়ামিটার, দুই প্রান্ত থেকে একদম আউটার, এই পাশের আউটসাইড থেকে ওই পাশের আউটসাইড, এটাই বলছে আউটসাইড ডায়ামিটার অফ দ্য টিউব ইফ দ্য স্ট্রেস ইজ লিমিটেড টু 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার। এখন দেখো আমাদের এই বস্তুটা কি হচ্ছে, আমরা বস্তুটা খেয়াল করি। এখানে আমাদের স্ট্রেসটা লিমিটেড, অর্থাৎ এটার পার ইউনিট এরিয়াতে, অর্থাৎ পার ইউনিট মিটার স্কয়ারে 120 মেগা নিউটন আমরা ফোর্স দিতে পারবো, তাই না? Determine the outside diameter of the tube if the stress is limited to 120 meganewton per meter square। প্রশ্নটা বুঝে গেছে? একটু আবার যদি আমরা কল্পনা করি, সহজ কথা, আমরা যদি আরো ইজিলি চিন্তা করি, একটা পাইপ আছে আমাদের কাছে, এই পাইপটা হচ্ছে 400 কিলোনিউটন লোড নিতে হবে, টেনসাইল লোড নিতে হবে। ওকে, এখন যদি 400 কিলোনিউটন টেনসাইল লোড নিতে হয়, তাহলে পাইপের যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া জানি, তাহলে কি আমরা স্ট্রেস বের করতে পারতেছি। এই ক্ষেত্রে আমাদের যেটা শর্ত দিয়ে দিয়েছি, ইন্টারনাল ডায়ামিটার বলে দেয়া আছে। তো এখন আমাদের আউটসাইড ডায়ামিটার কত হবে? শর্ত এটা যে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার। আরেকটা জিনিস খেয়াল করবা, মেগা নিউটন মানেই হচ্ছে, মেগা নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা আমরা একটু দেখব। সেই অঙ্কটা দেখো, সলিউশনটা আমরা জানি কি, ফোর্স সমান সমান কি স্ট্রেস ইনটু এরিয়া, বা স্ট্রেস সমান সমান কি ফোর্স বাই এরিয়া। এটাই যদি আমরা লিখি তাহলে পি সমান সমান সিগমা, অর্থাৎ ফোর্স সমান সমান স্ট্রেস ইনটু এরিয়া। এই অঙ্কের জন্য আমরা এখানে বলতেছি সবগুলা করব হচ্ছে আমরা ইয়েতে, তোমার কি যে বলে নিউটন মিলিমিটারে। তো 400 কিলো নিউটনে যদি আমরা মিলিমিটার নিউটনে নিয়ে যাই কত? 400,000, তাই না? 1000 দিয়ে গুণ হবে। তো পি এর ভ্যালু হচ্ছে 400,000। তারপর সিগমা দেয়া আছে দেখো 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার। মেগা আর নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে কি প্যাসকেল, তাই না? 1 মিটার স্কয়ার উপর 1 নিউটন কাজ করলে তারা কি প্যাসকেল বলে। এই মেগা প্যাসকেল যেই কথা, নিউটন পার মিলিমিটার স্কয়ার একই কথা। এই মেগা প্যাসকেল যেই কথা, নিউটন পার মিলিমিটার স্কয়ার একই কথা। এটা এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে আবার একটু ব্যাখ্যা দিতে হবে। স্যার তাহলে মেগা ইউজ করা হয় কেন স্যার? মানে মেগা দ্বারা আলাদাভাবে কি কিছু বোঝানো হচ্ছে এখানে? মেগা মানে কি? মেগা তো একটা ইউনিভার্সালি ইউজ জিনিস, তাই না? মেগা মানে হচ্ছে কি 10 টু the power 6। 6।
এখানে দেখো আচ্ছা আমি আবার পেন্টি দেখাচ্ছি তোমাদের পেন্টি লেখা সব কঠিন হবে না আমি কি বললাম বলো তো এখন কি বলছি মেগাপ্যাসকেল যে কথা নিউটন পার মিলিমিটার স্কয়ার কি একই কথা এই কথাই তো বলছি তাই না আমাদের এই প্রশ্নে দেয়া আছে মেগাপ্যাসকেল ওকে আবার যদি আমরা দেখি প্রশ্নটা আমি দেখে আসতেছি একটু প্রশ্নে দেয়া আছে 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার এখানে আমার স্কয়ার গুলো একটু ইয়ে হবে 120 মেগা নিউটন পার মিটার স্কয়ার সো এটাকে আমরা লিখতে পারি 120 মেগা মানে হচ্ছে 10⁶ বা মেগায় রাখলাম আর নিউটন পার মিটার স্কয়ার আমরা কি বলি প্যাসকেল বলি তাই না 1 মিটার স্কয়ারের উপর 1 নিউটন কাজ করলে তাকে বলা হয় কি প্যাসকেল প্যাসকেলের সংখ্যা অনুসারে সো 120 মেগা প্যাসকেল ওকে তো এটাকে যদি আমরা ভাঙিয়ে দেখো m এর জায়গায় লেখা যায় 10⁶ 10⁶ প্যাসকেল তাই না তো আমাদের থাকলো 120 সরি আমি একটু কমপ্লেক্স হয়ে গেছে 120 ইনটু প্যাসকেল তো মানে সরি আমি এটা আবার লেখা ঠিক হয় নাই নিউটন পার মিটার স্কয়ার প্যাসকেল মানে হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার সো 120 আমাদের দরকার কিসে এককটা আনা বলো তো আমাদের মেইন কাজ হচ্ছে কি নিউটন পার মিলিমিটার স্কয়ারে আনা তাই না নিউটন আর মিটার স্কয়ারে যে হ্যাঁ বলো নিউটন হ্যাঁ কোনো সমস্যা না স্যার এখন এই নিচে যে মিটার স্কয়ারকে এটা যদি আমরা মিলিমিটারে নিতে হয় তাহলে কি করতে হবে 1 মিটার সমান কি 1000 মিটার স্কয়ার না সো যেহেতু মিটার স্কয়ার তাহলে 10⁶ দিয়ে গুণ দিতে হবে তাই না 10⁶ মিলিমিটার স্কয়ার মিটার স্কয়ারে কি আমি মিলিমিটারে লিখলাম এটা হচ্ছে নিচে মানে ভাগ এই ভাগটা অবশ্য তোমাদের জন্য ইয়ে করলে পারতাম তাই না দাঁড়াও একটু লিখব দেখো যে নিচে মিটার স্কয়ার যেটা ছিল যে নিচে যে মিটার স্কয়ার ছিল এটারে আমরা মিলিমিটার স্কয়ারে কনভার্ট করছি মিটারে মিলিমিটার স্কয়ারে কনভার্ট করছি ওকে সো এটা থেকে দেখা যাচ্ছে আমরা আসলে কি 10⁶ কাটাকাটি যায় জি স্যার তাহলে আলটিমেটলি কি থাকে বলো ও 120 স্যার আলটিমেটলি কি থাকে 120 নিউটন পার মিটার স্কয়ার মিলিমিটার স্কয়ার 120 নিউটন পার মিলিমিটার স্কয়ার থাকে তাই না স্কয়ার জি স্যার এই জন্যই দেখো 120 মেগাপ্যাসকেল যে কথা 120 নিউটন পার মিলিমিটার স্কয়ার কি একই কথা ওকে যেমন ওই যে 6 এ কাটা যায় এই বেনিফিটটা ওকে এটা তোমাদের সবাই মুখস্থ রাখতে হবে বা বুঝে এই অংশটা বুঝে রাখতে হবে ওকে এই অংশটা বুঝে গেছে কারো কোনো সমস্যা থাকলে একটু বলো এটা বারবার বলা যাবে না না স্যার বুঝতে পারছি ওকে নাইস আমরা আবার ইয়েতে চলে যাই তো এই বেনিফিটটা আমি বলছি যে 120 মেগাপ্যাসকেল যে কথা 120 নিউটন পার মিলিমিটার স্কয়ার নিউটন পার মিলিমিটার একই কথা সো এটা আর আমরা কনভার্ট করার কিছু নাই তাই না তাহলে আমরা এই ইকুয়েশনে যদি বসাই দিই দেখো p এর ভ্যালু কত 400,000
সিগমার ভ্যালু কত 120 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখন এরিয়া যেটা এরিয়া হচ্ছে দেখো আসলে এখানে ফোর্সটা কে নেবে স্টিলের যে সরি স্টিল টিউবের স্টিলটা নেবে না, মাঝখানে হলু অংশ তো কোনো ফোর্স নেবে না তাই না, তাহলে আলটিমেটলি যেই অংশটা ফোর্স দিবে তার এরিয়া কত। এটা যদি আমরা একটা টপ ভিউ আঁকি তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। আবার আমরা একটু পেইন্টে দেওয়ার চেষ্টা করতেছি। এটা আসলে এখানে পেইন্টে সার্কেল লাগা যায় না, এই রডটা যদি আমরা টপ ভিউ আঁকি রডটা হচ্ছে এরকম তাই না, ওকে। আমাদের এই রডের জন্য ইনসাইড ডায়ামিটার দেয়া আছে কত, এই ভ্যালুটা 100 দেয়া আছে তাই না, 100 মিলিমিটার ইনসাইড যে ডায়ামিটার। এখন আমাদের আউটসাইড ডায়ামিটার, এখন বলো আচ্ছা দেখো এখন আমরা ধরে নিলাম আউটসাইড ডায়ামিটার হচ্ছে ডি। একটা বস্তুর যদি আউটসাইড ডায়ামিটার ডি হয়, এটা আউটসাইড ডায়ামিটার হচ্ছে ডি, অর্থাৎ এই ভ্যালুটা যদি ডি হয় তাহলে এখানে স্টিলের এরিয়া কত বলো তো, যে এক বস্তু দিতে পারো তার জন্য বোনাস মার্ক আছে। এখানে স্টিলের স্যার এরিয়া আবার একটু স্যার কোশ্চেনটা শুনতে পাইনি স্যার, আজান দিচ্ছে তো আবার একটু স্যার। এটা হচ্ছে এই পাইপের মাথাটা তাই ঠিক আছে, পাইপের মাথাতে আমরা ইনসাইড ডায়ামিটার হচ্ছে আমাদের পুরো পাইপ যদি ইনসাইড ডায়ামিটার 100 মিলিমিটার ফিক্স করা আছে আর আউটসাইড ডায়ামিটার আমাদের বের করতে বলছে। আমি এত কিছু প্রশ্ন করিনি, প্রশ্ন হচ্ছে সহজ, এখানে স্টিলের এরিয়া কত, অর্থাৎ এখানে হলুদ মার্ক করা যে অংশটা এটা হচ্ছে কি আমার স্টিল, এই হলুদ মার্কের ক্রস সেকশনাল এরিয়া কত হবে স্যার এটার ইয়া হবে স্যার পাই আর স্কয়ার না, যেহেতু একটা বৃত্ত। কিন্তু আমি তো হলুদ জায়গা শুধু এরিয়া যাচ্ছি, সাদা জায়গাটা বাদ দিতে তাহলে স্যার এই হলুদ জায়গা থেকে 100 মিলিমিটার যে রেডিয়াসটা মানে ব্যাসার্ধ ব্যাসটা আছে এইটার আপনার ক্ষেত্রফলটা বাদ দিলে বা মাইনাস করলে তো আমি হলুদটা পেয়ে যাবো স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার এরিয়া হবে 1/4 পাই ডি স্কয়ার মাইনাস 100 ডি স্কয়ার তাই না, অর্থাৎ আগে কি আমি পুরোটার এরিয়া বের করে ফেলবো তাই না, সাদা অংশ সহ হলুদ হচ্ছে, সাদা অংশ সহ ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত পাই ডি স্কয়ার, সরি 1/4 পাই ডি স্কয়ার তাই না, সাদা অংশ সহ হচ্ছে 1/4 পাই ডি স্কয়ার, আর মাইনাস হবে কি ভিতরে সাদা অংশটা, ভিতরে সাদা অংশের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কত 1/4 পাই 100 স্কয়ার। সো 1/4 পাই ডি স্কয়ার থেকে 1/4 পাই 100 স্কয়ার বিয়োগ করলে কি আমি হলুদ অংশের ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ স্টিল এরিয়া পাবো, যে স্টিলটা আমাকে এটা ফোর্সটা রেজিস্ট করতেছে। তো চলে আসি আমরা আমাদের ইয়েতে পাওয়ার পয়েন্টে। ওকে হ্যাঁ, তো এখন এটা একটু 1 মিনিট দেখো মন দিয়ে, তারপর আমরা না বুঝতে কথা বলবো। বুঝে গেছে এটা? স্যার বুঝতে পারছি স্যার। তোমা বুঝতে পারছো? স্যার জি স্যার বুঝছি। ওকে কারো সমস্যা থাকলে বলো একটু, আদারওয়াইজ আমরা নেক্সট চলে যাব। এখন আরেকটা জিনিস দেখো, পরীক্ষার সময় একটু দেখো, পরীক্ষার সময় আসলে আর সার্কুলার আসবে না, তখন আসবে কি রেক্ট্যাঙ্গুলার আসতে পারে বা
ইয়া আসতে পারে, অন্য কোনো শেপ আসবে নাকি, ট্রায়াঙ্গুলার আসতে পারে, তখন হচ্ছে আমার একটু তোমরা এটা ক্লিয়ার করে যাক, মুখস্থ করে ফেলো না যে পাই বি স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, হ্যাঁ পাই স্কয়ার। রেক্টেঙ্গুলার হলে কি হবে বলো, তখন দৈর্ঘ্য প্রস্থ ডাইরেক্ট আসবে, দুইটা আসবে, তখন বি প্লাস ডি ডাবল মাইনাস হবে, তাই না? এটা তো জানো তোমরা, পুকুরের অঙ্কগুলো আগে করছো না? রেক্টেঙ্গুলার সেকশন আসলে আগে যে পুকুরের অঙ্কগুলো করছো ওই কনসেপ্ট ইউজ করবে। একবার কি পাড়ের দৈর্ঘ্য যোগ করে ক্ষেত্রফল, আর একবার কি পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করছিলাম, মনে আছে না তোমাদের 5 বা 6 এ? পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করে কিভাবে আমি আবার একটু দেখাই তোমাদের। যদি পরীক্ষার সময় রেক্টেঙ্গুলার সেকশন আসে, আবার এটা দেখা দিলে আবার এটা পরীক্ষা আসবে না তোমাদের, তো তাহলে দেখায় না স্যার, ওইটা সহজ আছে স্যার, ওইটা দিয়ে পরীক্ষা। মনে করো রেক্টেঙ্গুলার সেকশন, ওকে? এখন রেক্টেঙ্গুলার সেকশন, এই রেক্টেঙ্গুলার সেকশনে যদি আমাদের মনে করো রেক্টেঙ্গুলার না স্কয়ারে দিই, রেক্টেঙ্গুলার আরো বেশি কঠিন হয়ে যাবে। আচ্ছা মনে করো হচ্ছে, আচ্ছা আমি রেক্টেঙ্গুলার দেখাই, পরীক্ষা দিলে স্কয়ার দেব। মনে ইনসাইড ডাইমেনশন 20 mm, ইনসাইড ডাইমেনশন দেয়া আছে 20 mm বাই 15 mm, মানে এখানে যেখানে টিউব বলা আছে সেখানে থাকবে একটা রেক্টেঙ্গুলার পাইপ, এবং ডাইমেনশন ইনসাইড ডাইমেনশন যেখানে 100 মিলিমিটার দেয়া আছে এখানে লেখা থাকবে 20 mm বাই 15 mm। প্রশ্ন হচ্ছে আমার কত থিকনেস দরকার, ওকে? এই পাইপের থিকনেস কত দরকার, বুঝতে পারছো? সেম কোশ্চেনটাই থাকবে, যেখানে আমার টিউব বলা আছে সেখানে থাকবে কি রেক্টেঙ্গুলার সেকশন, এবং যেখানে ডাইমেনশন 100 মিলিমিটার দেয়া আছে সেখানে থাকবে হচ্ছে 20 মিলিমিটার বাই 15 মিলিমিটার ইন্টারনাল অংশ, হলো অংশ। সো আমার থিকনেস কত, থিকনেস কত অর্থাৎ কি আমাদের তাহলে প্রশ্নে চাইবে হচ্ছে টি এর ভ্যালু কত, অর্থাৎ সব জায়গায় থিকনেসটা একই হবে, এই যে টি সব জায়গায় যে টি এর ভ্যালু, এই টি এর ভ্যালু চাইবে, ওকে? এবার বলো কি করবে তখন, তখন এক সহজে আসলে, তাহলে আমার কি 20 প্লাস 2t, তাহলে এক পুরোটার এরিয়া হচ্ছে কত, বড়টার স্যার হ্যাঁ 20 প্লাস 2t ইনটু 15 প্লাস 15 প্লাস 2t, জি স্যার, তাই না? এটা হচ্ছে বড়টার এরিয়া, আর মাইনাস হবে তখন কি এটা থেকে 20 ইনটু 15। সো এই অংশটা যদি আমাদের জানা থাকে, তো আমরা কি তখন এটা সমাধান করতে পারবো না? জি স্যার ইজিলি পারবো স্যার। তো স্কয়ারের জন্য রেডি থেকো, ট্রায়াঙ্গেলের জন্য রেডি থেকো, হ্যাঁ এটা প্র্যাকটিস করে নিও। জি স্যার বুঝিনি স্যার। স্কয়ার সেকশন এবং ট্রায়াঙ্গুলার সেকশনটা প্র্যাকটিস করে নিও নিজের বাসায় দেখে। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা স্যার। না তাহলে আর এটাতে বেশি যাব না। তারপরটা দেখো, এটা লাস্ট, আমি আর একটা ছিল এটা আমি শেষ করে দেবো, এটার পরে আর করব না, লম্বা সময় হয়ে গেছে তাই না? নাকি শেষ করে দিব? স্যার আজকের জন্য এটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট একটা ভিডিও আপলোড দেব, আবার কথা হবে, হ্যাঁ? টিল দেন, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ? তাহলে একটু পড়ে নিও। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যার। আচ্ছা